গল্পটি শুরু হয় একটি বিশ্ববিদ্যালয় যেখানে ইতিমধ্যে জম্বিরা হামলা করে দিয়েছে। চারদিকে জম্বি বাড়া ছড়িয়ে পড়েছে এবং সমস্ত ছাত্রছাত্রীরা জম্বিদের থেকে বাঁচার জন্য পালানো শুরু করেছে। ইতিমধ্যে লিং প্রফেসর বিরাজকে ফোন করে তার মা সম্পর্কে জিজ্ঞাসা করে। বিরাজ বলে, তোমার মা আমার কাছে নিরাপদে আছে। তোমার ভাই নুনিকে তাড়াতাড়ি খুঁজে বের করো এবং নিরাপদ কোনো স্থানে নিয়ে যাও। কিন্তু নিন তার ভাইকে কোথাও খুঁজে পায় না। প্রফেসর খবরে দেখতে পায় যে পুরো শহরটি ভয়াবহ অবস্থায় রয়েছে। সে একটি সিরাম যুক্ত বাক্স খুলে তার পাশে নিং এর মা শুয়ে আছেন। তার ভাই নুনির জন্য খুবই চিন্তিত। ভবনের বারান্দায় দৌড়ে যায়। সে তার বোনকে বিপরীত বারান্দায় দেখে এবং সাথে সাথে তাকে ডাকে। নিং তার ভাইকে নিরাপদ এবং সুস্থ থেকে স্বস্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু তাদের কেউ জানে না যে কি হচ্ছে। ভাই জম্বিরা হঠাৎ কোথা থেকে এসেছে। পিউ বলে যে লাইব্রেরিটি বর্তমানে তৈরি হচ্ছে, তাই সেখানে কেউ থাকবে না। যদিও সেখানে পৌঁছানো সহজ হবে না, সে স্থানটি একটি নিরাপদ জায়গা। তারা সকলে সেখানে দেখা করার জন্য সিদ্ধান্ত নেয়। এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। 6 মাস আগে নুনি তার দলের সাথে একটি জম্বি শর্ট ফিল্মের শুটিং করছিল। লিলি ছিলেন প্রধান অভিনেতা, থাই ছিলেন পরিচালক। এই সকল বন্ধুরা শর্ট ফিল্মটি তৈরি করার জন্য কাজ করছিল। সেখানে নিন প্রফেসর বিরাজের সাথে দেখা করে। বিরাজ বলে, আমি তোমার মায়ের ফলাফল মিস্টার প্যালটনের ল্যাবে পাঠিয়ে দিয়েছি। তার ছেলেরও একই রোগ ছিল। প্যালটন চিকিৎসা নিয়ে গবেষণা করতে চাই, আর এর পরিবর্তে তোমাকে টাকাও দেবে। কিন্তু এই গবেষণা হবে সম্পূর্ণ গোপন। এ বিষয়ে কেউ জানবে না। যদি এই খবর বাইরে কেউ জানতে পারে তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা এই রোগ বা গবেষণা সম্পর্কে কাউকে কিছু বলতে পারবো না। নিং বলে, তাহলে তুমি আমার মাকে ল্যাবে ইঁদুর হিসেবে ব্যবহার করতে চাও? বিরাজ বলে, না, আমি গবেষণার প্রধান এবং আমি চাই তুমি আমাকে সমর্থন করো। নিং জিজ্ঞাসা করে, কিন্তু আমি কেন? বিরাজ তখন তাকে বলে, কারণ তুমি বেঁচে শীর্ষ এবং অনেক অধ্যাপকের চেয়ে অনেক ভালো। তোমার মায়ের এই রোগ না থাকলে আমি তোমাকে বেছে নিতাম। তাহলে বলো, তুমি কি তোমার মাকে বাঁচাতে চাও এবং আমাকে সাহায্য করবে? একথা শুনে নিং বুঝতে পারে না যে সে কি করবে। সে সরাসরি তার বন্ধুদের কাছে গিয়ে বলে। আসলে নিং ভয় পেয়েছিল যে যদি গবেষণা ব্যর্থ হয় তাহলে সে তার মায়ের মৃত্যুর কারণ হবে। জিন বলে, আমরা নিশ্চিত যে তুমি এটা পারবে। নিন বলে যে এই বিষয়ে আমরা কাউকে কিছু বলতে পারবো না। এটা সম্পূর্ণ গোপন একটা গবেষণা হবে। তার বন্ধুদের সাথে এই বিষয়ে কথা বলার পর সে অধ্যাপক বিরাজকে গবেষণায় সহায়তা করার জন্য রাজি হয়। ঠিক তখনই তার লাভার শান তার কাছে আসে এবং সে তার বন্ধুদের বিদেশ জানিয়ে চলে যায়। তারপর শান নিনের কাছে আসে এবং তাকে বলে, আমি তোমার বাইরে টিউশন ফ্রি দিয়েছি। নিন তাকে ধন্যবাদ জানাই এবং বলে যে আমি খুব শীঘ্রই তোমার টাকাটা ফিরিয়ে দিব। পরবর্তী দেশে দুইজন নিং এর বাড়িতে। নিং বলে, আমি মাকে গোসল করতে সাহায্য করব। তারপর শান বলে যে আচ্ছা বলো, তোমার মা কোমায় যাওয়ার আগে কখনো কি এই রোগের লক্ষণ দেখা দিয়েছিল? নিং বলে যে 6 মাস আগে। কিন্তু তুমি কেন এটা জিজ্ঞাসা করছো? শান বলে, আমি আমার পরিবারের সাথে কথা বলবো এবং আমরা তোমার মাকে ভালো করার জন্য ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। নিন তাকে বলে যে এর কোনো প্রয়োজন নেই। সে ইতিমধ্যে কলেজের মালিক মিস্টার প্যান্টনের সাথে কথা বলেছে। শান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সরাসরি তার সাথে কথা বলেছো? সে বলে যে না, প্রফেসর বিরাজ আমার হয়ে কথা বলেছে। কিন্তু তুমি এত অবাক হচ্ছে কেন? শান হতভাগ্য বলে, না না, তুমি ঠিক ভালো কাজ করেছো। কিছুক্ষণ পর নুনি আসে। শান জিজ্ঞাসা করে যে আমি তোমাকে যে ক্যামেরা দিয়েছিলাম তা কি ঠিক আছে? নুনি উত্তর দেয়, হ্যাঁ, আমরা একটা ছবির শুটিং করছি। গল্পটি বর্তমানে ফিরে আসে। রাত হয়ে গেছে। প্রথম দলে নুলি, সান, লিলি এবং তাদের কিছু বন্ধু থাকে। কিন্তু লাইব্রেরিতে যাওয়ার পথে তারা কোথাও আটকা পড়ে যায়। তারা তাদের সামনে অনেক লোক দাঁড়িয়ে থাকতে দেখে যারা কিনা জম্বি ছিল। কিবিন নামের একজন স্পিকার দিকে বলে আমরা এটা কোন রকম ভাবে ভবনে চালু করব। তারপর তাদের মনোযোগ নষ্ট করার জন্য অডিও বাজাবো এবং পথ পরিষ্কার হলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। সবাই তাকে সমর্থন করে এবং যদি তার পরিকল্পনার কাজ করে তাহলে হয়তোবা তারা সবাই বেঁচে যেতে পারে। কিন্তু তখন একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কে যাবে এই ভয়ঙ্কর জম্বিদের ফাঁকি দিয়ে স্পিকার চালু করতে? কিন্তু কিছুক্ষণ পর বারবো নামের একজন বলে, আমি যাব, এবং সেই স্পিকারটি নিয়ে চলে যায়। কেভিন তাকে বলেছিল যে এই রেঞ্জ অনেক লম্বা, তাই সে কলেজ হলের মধ্যে লুকিয়ে পড়ে। তারপর সে চুপচাপ হলের মাঝখানে এটি রাখে এবং চালু করে। তারপর সে চুপচাপ চলে যায় আর তাড়াতাড়ি তার দলের কাছে ফিরে আসে। ইতিমধ্যে অন্য একটি দল নিং এবং তার বন্ধুরাও লাইব্রেরির দিকে যাচ্ছে। তাদের দলের একজন মেয়ে পায়ে আঘাত লেগেছে, তাই সে ঠিক মতো হাঁটতে পারে না। তারপর প্রথম দলটি স্পিকার চালু করে এবং পরিকল্পনা অনুসারে সমস্ত জম্বি শব্দের দিকে দৌড়াতে শুরু করে। হলের মধ্যে ছুটে যায় এবং তারপর স্পিকারে আক্রমণ করে আর এটি বন্ধ করে দেয়। দ্বিতীয় দলটি এই সুযোগকে পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। মেয়েটি লাভার পাও, যার পায়ে আঘাত লেগেছিল, তাকে কাঁধে তুলে দৌড়াতে শুরু করে। একটি জম্বি তাকে তাড়া করছে। পাও তার বন্দুককে নিয়ে পড়ে যায়। পরের মুহূর্তে জম্বিটি তাকে কামড় দিয়ে দেয় এবং পাও তাকে বাঁচাতে পারে না। তারা জোরে চিৎকারের ফলে সমস্ত জম্বিরা তাদের দিকে ছুটে আসে। নিং এবং তার দল পাওকে ধরে জোর করে তাদের সাথে নিয়ে যায় এবং তার জীবন বাঁচায়। প্রথম দলটি তাদের কাছে আসে এবং নিং তার ভাই নুনির সাথে দেখা করে। ইতিমধ্যে অধ্যাপক বিরাজ বাক্স থেকে বের করা সিরাম পরীক্ষা করে। তিনি তারপর একটি ইঞ্জেকশন প্রস্তুত করেন এবং নিং এর মা কাঞ্চনাকে দেন। কলেজের নিং লক্ষ্য করে যে তার ফোনের সিগন্যাল নেই। সে অন্যদের সাথে নিশ্চিত করে, কিন্তু অন্য কারোর কাছে সংকেত নেই। লিলি বলে, শেষবার যখন আমি খবর দেখেছিলাম বিদ্যুৎ এবং জল সরবরাহ বন্ধ হয়ে যাবে, কিন্তু কখন হবে তা আমি ঠিক জানি না।
ঠিক তখনই নাইট এখানে একটি রেডিও খুঁজে পায়। রেডিওতে তাদের বলছে যে পুরো শহরটি ভয়াবহ সংকট ও জম্বি দ্বারা ভরে গেছে এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব উঁচু স্থানে চলে যাওয়া উচিত। আগামীকাল সকাল 8টা থেকে শুরু করে সামরিক হেলিকপ্টারগুলো বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে এবং উদ্ধার করতে প্রতিদিন টহল দেবে। নিংবো যে কলেজের ভিতর আমাদের মতো আরো অনেক জীবিত মানুষ বেঁচে থাকতে পারে যারা কিনা এখনো জম্বিদের সাথে লড়াই করছে। তাদের সকলকে খুঁজে বের করে সবাইকে জানতে হবে। তারপর সে পিয়ার রুমের দিকে হাঁটা শুরু করে। তার ভাই নুনি, লাভা, শান এবং সেরা বন্ধু জিনো তার পিছনে পিছনে আসে। শান মাইক্রোফোন চালু করার সাথে সাথে নিং বলে যে আমার নাম নিং, আমার সাথে 13 জন লোক আছে যারা কিনা লাইব্রেরিতে থাকে। আমরা রেডিওতে শুনছি যে 8টাতে সে বিদ্যুৎ এবং জল বন্ধ করা হবে, কিন্তু আগামীকাল সকাল 8টা থেকে শুরু করে সামরিক হেলিকপ্টারগুলো বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে এবং উদ্ধার করতে প্রতিদিন টহল দেবে। যারা এই বার্তাটি শুনেছেন তারা অতি দ্রুত উঁচু কোনো স্থানে চলে যান যেখান থেকে আপনাদের পরিষ্কারভাবে দেখা যাবে। আমরা লাইব্রেরিতে বেঁচে থাকা ব্যক্তিরা পার্কিং গ্যারেজের সাথে যাচ্ছি। যদি পারো সূর্যোদয়ের আগে এসো, লাইব্রেরি সম্পূর্ণ নিরাপদ। ঠিক তখনই আলো নিভে যায়, কিন্তু এটা তখনও কাজ করছিল। নিং ভেবেছিল সেখানে আরো কিছু লোক জম্বিদের থেকে নিজেদের রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এখান থেকে গল্পটা একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। নিং তার বাইরের সাথে একটি খেলা খেলছে, কিন্তু নুনির কারণে সে হেরে যায়। তাদের মা কাঞ্চনার খাবার তৈরি করছে। নুনি বলে আমার ফোন নষ্ট হয়ে গেছে, এ কারণে আমি এটা দিয়ে কিছু করতে পারছি না, আর তোমার ফোন নতুন। কাঞ্চনা জিজ্ঞাসা করে তুমি কখন এই ফোন পেয়েছো? দেখা গেল তার লাভাসান তাকে এই ফোন দিয়েছে। কাঞ্চনা এই কথা শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু নুনি কোন রকম ভাবে পরিস্থিতি সামলায়। নাস্তার পর তার মা বিদ্যার জানিয়ে চলে যায়। সে তার স্কুটি নিয়ে তার ডেলিভারি কাজে বেরিয়ে যায় এবং একটি সুড়ঙ্গে থামে। তারপর সে তার স্কুটিটি অনেকজন মহিলার হাতে দিয়ে দেয় এবং একটি ভ্যানের কাছে গিয়ে দাঁড়ায়। ভ্যানের একটি লোক এটা পরীক্ষা করে। কাঞ্চনা বলে যে আমার একটা সাহায্য করবে, আমার একই মডেলের 2টি ফোন দরকার। লোকটি বলে ঠিক আছে। পরের দৃশ্যে লোকটি তাকে একটি ভবনের কাছে